শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ পরিচ্ছেদের 2 নম্বর লেকচারে আছি, লেকচার 2-এ। এখানে আমরা বাংলা ভাষা সংকট সম্ভাবনা প্রবন্ধটা পড়ব আব্দুল হকের। তা আব্দুল হক বাংলাদেশের একজন সাংবাদিক ও সাহিত্যিক। তার বেশ কিছু বই গ্রন্থ আছে, লিখিত গ্রন্থ, বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ, পরে ভাষা আন্দোলন আদি পর্ব। ভাষা আন্দোলন সম্পর্কে লেখকের বেশ কিছু লেখা এবং বই আছে। পরে নিচে 1973 সালে রচিত আব্দুল হকের একটি প্রবন্ধ দেওয়া হলো। প্রবন্ধটার নাম হলো সাহিত্য ও স্বাধীনতা। তো প্রবন্ধ জিনিসটা কি? প্রবন্ধ হলো লেখার একটা ধরন, গদ্য লেখনের একটা ধরন, যেই ধরনের লেখক আস্তে আস্তে একটা বিষয়ের ধারণাটা পাঠকের মনে বিকশিত করে। যে একটা জিনিস যদি লেখক বুঝাইতে চায় যে এইখানে বাংলা ভাষা সংকটের সম্ভাবনা, এই বিষয়টা যদি বুঝাইতে চান লেখক, তাহলে প্রথমে লেখক শুরু থেকে একটা স্টেপে স্টেপে, একটা ধাপে ধাপে, এরকম ধাপে ধাপে লেখক নিজের বক্তব্যটা পাঠককে দিবে। এইখানে গেলে লেখক যখন পড়তে পড়তে শেষে যাবে, পুরো পাঠটা যখন পড়া হয়ে যাবে পাঠকের, তখন পাঠক এই পুরো বিষয়টা বুঝতে পারবে। মানে এই প্রবন্ধটাতে লেখক কি বোঝাতে চেয়েছেন, এই সম্পূর্ণ বিষয়টা পাঠক তখনই বুঝবে যখন রচনার শেষে পৌঁছাবে। পুরো রচনাটা যখন তথ্যগুলো বিশ্লেষণ করবে, একসাথে করবে, যখন পুরো রচনাটা অ্যানালাইসিস করবে, বুঝতে পারবে, তখন পাঠক বুঝতে পারবে যে লেখকের দৃষ্টিভঙ্গিটা কি, লেখক কী বোঝাতে চেয়েছেন। তো এটা সাহিত্য স্বাধীনতা বই থেকে নেওয়া হয়েছে। সাহিত্য স্বাধীনতা বই থেকে নেওয়া হয়েছে মানে এখানে প্রথমত আমরা ভাষার কথা পাবো, সাহিত্য। আর স্বাধীনতার সাথে বাংলা ভাষা সাহিত্যর কি একটা সম্পর্ক, স্বাধীনতাটা কিভাবে আমাদের সাহিত্যে প্রভাব ফেলছে, এই বিষয়টা এখানে দেখা যাবে। তো প্রথমে শিরোনাম, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। শিরোনাম বিশ্লেষণ করলে বাংলা ভাষা প্রথমে আসে। বাংলা ভাষা হইল, বাংলা ভাষা আমরা জানি বাংলা ভাষার সাথে কয়েকটা বিষয় আছে আমাদের জাতীয় জীবনের ইতিহাস। প্রথমত ভাষা আন্দোলন, পরে আমাদের স্বাধীনতা যুদ্ধে বাংলা ভাষা একটা বিশাল ছিল, ব্যাকিং ছিল। পরে হইল বাংলাদেশের সংবিধান রচনা। বাংলাদেশের সংবিধান রচনায়, এই রচনায় এই বাংলা ভাষা সংকট সম্ভাবনায় লেখক বারবার বলছে বাংলাদেশের সংবিধান রচনার কথা, কারণ স্বাধীনতা সাহিত্য এই দুইটা বিষয়ের যেই একসাথে বাংলা ভাষার সাথে সাহিত্য এবং স্বাধীনতার যে মিলন ঘটাইছে, এই বিষয়টার মিলন ঘটছে সংবিধানের মাধ্যমে। তো বাংলা ভাষার সংকট সম্পর্কে আমরা জানবো, সম্ভাবনা সম্পর্কে কি কি সম্ভাবনা আছে, বাংলাদেশে কেন বাংলা ভাষার সম্ভাবনা বেশি, এই বিষয়টাও জানবো। তো বাংলাদেশের সংবিধান শুরুই করছে লেখক বাংলাদেশের সংবিধানের কথা বলে, কারণ একটা দেশের সংবিধান একটা দেশের সবচেয়ে অমূল্য জিনিস। একটা রাষ্ট্রের সকল বিষয়, কীভাবে একটা রাষ্ট্র পরিচালিত হবে, সংবিধানের মাধ্যমে সকল বিষয় যেহেতু জানা যায়, সংবিধান হলে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ও উজ্জ্বল দিবসে। মানে বাংলাদেশের ইতিহাসে 16ই ডিসেম্বর তো এমনি উজ্জ্বল, কারণ এই দিনে আমাদের বিজয় দিবস 1971 সালে 16ই ডিসেম্বর। তো এই দিনেই আবার 1972 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান কার্যকর হয়। কোনো নবজাতক রাষ্ট্রের সংবিধান রচনায় বড় ঘটনা, যদিও কোনো নবজাতক রাষ্ট্রের সংবিধান রচনা বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার একটি বিশেষ গুরুত্ব আছে। গুরুত্বটা কি? গুরুত্বটা হইল ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় কোনো রাষ্ট্রের সংবিধান রচনা হয়েছে। বাংলা ভাষায় পৃথিবীর এই প্রথম কোনো রাষ্ট্রের সংবিধান রচনা হয়েছে। একটা রাষ্ট্রের সংবিধান, সেটা বাংলা ভাষায় রচিত হয়েছে, মানে বাংলা ভাষার জন্য অনেক বেশি মর্যাদার বিষয়। শুধু রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে। এইখানে লেখক আবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপট টানছে, কারণ বাংলা ভাষার সাথে বাঙালির যেমন রাজনীতি জড়িত, আমরা জানি যে ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের এই স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা, এটা কিন্তু ভাষা আন্দোলন থেকেই আসছে। বাঙালি ভাষাভাষী যেই চেতনা, আমাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনা, এর মূলেই কিন্তু আছে, বাঙালি ভাষাভাষী চেতনার মূলেই বাংলা ভাষা। এর জন্য বাংলা ভাষার সাথে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন, ভাষা আন্দোলন সবকিছু একই সাথে কিন্তু আবদ্ধ। তো আর এই কারণেই শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, ভাষা আন্দোলন যে শুধু রাজনৈতিক সংগ্রাম ছিল এরকম না, ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান। শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন ছিল ভাষা আন্দোলন এরকম না, বিষয়টা হলো ভাষা আন্দোলনের কিন্তু যেই প্রভাবটা, এটা বাংলাদেশের সংবিধান পর্যন্ত, এমনকি এখন পর্যন্ত বাঙালি জাতির ভিতরে, বাংলাদেশি যেই মানুষ আছে, বাংলা ভাষাভাষী যে মানুষ, ওদের ভিতরে এখনও এই প্রভাবটা চলে গেছে, এই প্রভাবটা এখনও আছে। বিজয় দিবস সংবিধান এবং ভাষা আন্দোলনের বিশেষ পরিণতি একসঙ্গে মিশে গেল। কী কারণে? বিজয় দিবস হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর, সংবিধান দিবসও কিন্তু 16ই ডিসেম্বর 1972 সালে। এবং ভাষা আন্দোলনের বিশেষ পরিণতি কি?
ভাষা আন্দোলনের বিশেষ পরিণতি এই যে বাংলা ভাষায় কোনো রাষ্ট্রের সংবিধান রচনা, ইতিহাসে প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচনা, এটাই কিন্তু ভাষা আন্দোলনের বিশেষ পরিণতি, একসঙ্গে মিশে গেল। এর জন্য লেখক বলতেছে যে বাংলাদেশের যেই ইতিহাস, বাংলাদেশের প্রাচীন যত রাজনৈতিক ইতিহাস আছে, এই সব কিছুর সাথে বাংলা ভাষাটা অতপ্রতভাবে একেবারে জড়িত, এবং এর প্রভাব এখনও বাঙালি জাতির ভিতরে এবং ভবিষ্যতেও বাঙালি জাতির ভিতরে সবসময় থাকবে। কারণ বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের যে বিশেষ পরিণতি, মানে বাংলা ভাষায় সংবিধান রচনা, কোনো রাষ্ট্রের সংবিধান রচনা বাংলা ভাষায় রচিত হওয়া, এটার যেই পরিণতি তা একসাথে মিশে গেছে বাংলা ভাষার জন্য। এটা অনেক সম্ভাবনাময়। এখানে কিন্তু লেখক সম্ভাবনার কথা বলছে। আর বাংলা ভাষার যে মর্যাদা, এই মর্যাদাটা বোঝানোর জন্য লেখক এখানে এই লাইনটা বলছে। তো তারপরে বাংলা ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক থেকে দেখতে গেলে এই সংবিধান রচনার একটি বিশেষ তাৎপর্য আছে। বিশেষ তাৎপর্যটা কি? যে বাংলা ভাষায় একটা বিশেষ তাৎপর্য, এটা হলো এটি ভাষার বিশেষ গুণগত পরিণতি লাভের উদাহরণ। মানে ভাষার যে বিশেষ গুণগত পরিণতি লাভ হয়েছে, যেটা আমরা এখানে পড়ছি ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি, এটাই কিন্তু ভাষার বিশেষ গুণগত পরিণতি। যে বাংলা ভাষা যে কত সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, কত সুন্দরভাবে ব্যবহার করা যায়, এটার কিন্তু একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান যদি তোমরা কখনো দেখে থাকো, তাহলে দেখবা বাংলা ভাষাগুলো যে ব্যবহার করা হয়েছে, শব্দগুলো চয়ন করা হয়েছে একটা আরেকটার সাথে, এই বিষয়গুলো একটা ভাষার জন্য ভাষার বিশেষ পরিণতি, গুণগত পরিণতি। মানে বাংলা ভাষার শ্রেষ্ঠতম নিদর্শন বলা যায় বাংলাদেশের সংবিধান। সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা। একটা সংবিধানের কাজই হয় যে রাষ্ট্রের যে কাঠামো আর আদর্শ, এটা ধরে রাখা এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ, অস্পষ্টতা, দত্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি ও শৈথল্যের অবকাশ নেই। যেই ভাষার বৈশিষ্ট্য এরকম হইতে হবে, কাঠামো এরকম হইতে হবে সংবিধান রচনায়, যাতে ভাষাটা একেবারে সুষ্ঠু হয়, স্পষ্ট হয়, যাতে কোনো জায়গায় ফাঁকি দেওয়ার, একটা রাষ্ট্রের সংবিধান যেহেতু একটা রাষ্ট্রের আইন, তো আইন যদি কেউ কোনো ভাষার দুইভাবে ব্যবহার করে, যদি দুই অর্থে ব্যবহার করে যদি ভাষার অপপ্রয়োগ করে আইন লঙ্ঘন করে, তাহলে এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক। যেরকম একইভাবে রাষ্ট্রীয় কাজ কিন্তু চালানো যাবে না যদি একটা ভাষা সুষ্ঠু না হয়। সুষ্ঠু ভাষায় যদি সংবিধান রচনা না করা হয়, বাংলা ভাষায় সুষ্ঠু বাংলায় যদি সংবিধান রচনা না করা হইতো, তাহলে কিন্তু সংবিধানের অপপ্রয়োগ ঘটতো। কারণ এক একজন এটা সুযোগ নিয়ে এক একভাবে সংবিধানটা ব্যবহার করতো। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যৌথ রাষ্ট্রচিন্তার রূপদান করে, যারা সংবিধান রচনায় ব্যাপৃত থাকেন শুধু তাদের চিন্তা নয়, সমগ্র জাতির চিন্তাও। কারণ একটা রাষ্ট্রের সংবিধান সমগ্র জাতির আদর্শ, সমগ্র জাতির চিন্তার ধারক। সেই সঙ্গে কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতা এর উপর ছায়াপাত করে। কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা, একটা রাষ্ট্রের যেই আন্তর্জাতিক চিন্তা এবং যেই অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, এটা কিন্তু কোনো রাষ্ট্রের সংবিধানের উপর ব্যাপক প্রভাব ফেলে। সংবিধানটা কীভাবে তৈরি হবে এই বিষয়টার উপর ব্যাপক প্রভাব ফেলে। যারা সংবিধানের প্রকৃত রচয়িতা এবং জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি, তারা বাংলা ভাষাবিদগণের সহায়তা নিয়েছেন। বাংলা ভাষাবিদদের সহায়তা নেওয়া লাগছে, কারণ বাংলা ভাষায় যেহেতু সংবিধানটা রচিত হবে, শব্দগুলো যাতে সুষ্ঠু হয়, শব্দগুলো যাতে নির্ভুলভাবে যাতে ভাবটা প্রকাশ করা যায়, সম্মিলিতভাবে তাদের মনে রাখতে হয়েছে আদালতে এবং ময়দানে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা। রাষ্ট্রের সংবিধান রচনায় বাংলা ভাষাবিদদের সম্ভাব্য যে চ্যালেঞ্জ ছিল আদালতে, কারণ যখন আইন প্রয়োগ হবে এটা আদালতেই হবে। আর রাজনৈতিক ময়দানে যে সম্ভাব্য চ্যালেঞ্জ আসবে, বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, যেগুলো মামলা আসলে আদালতে, এটা একটা চ্যালেঞ্জ। আবার রাজনৈতিক ময়দানে যখন আমরা কোনো আন্দোলন করি কিংবা কোনো দাবি নিয়ে রাজনৈতিক ময়দানে আমরা হট্টগোল করি, তখন কিন্তু আমরা সংবিধানটাকে মূলে ধরে যে সংবিধানে আমার এটা সাংবিধানিক অধিকার, এই মর্মে কিন্তু আমরা রাজনৈতিক আন্দোলন করি, রাজনৈতিক দাবি করি। তো এগুলো হলো রাজনৈতিক অঙ্গনের সম্ভাব্য চ্যালেঞ্জ। আর আদালতের সম্ভাব্য চ্যালেঞ্জ তো আমরা জানি। চ্যালেঞ্জের কথা ভাষাবিদদের মাথায় রাখতে হয়েছে। তারা যে শুধু সাহিত্য রচনা করে বাংলা ভাষাবিদগণ, এরকম না। তারা যখন সংবিধান রচনা করছেন তখন কিন্তু এই সকল বিষয় তাদের মাথায় রাখতে হয়েছে। প্রতিটা বাক্য এবং শব্দকে শোনার মতো সূক্ষ্মভাবে ওজন ও যাচাই করে দেখতে হয়েছে, যাতে ভুল না থাকে। সেই সঙ্গে দেখতে হয়েছে যেন সাংবিধানিক ভাষা বাংলা হয়, শুদ্ধ বাংলা এবং পাঠযোগ্য বাংলা।
বাংলাটা হবে যে সংবিধানে যে বাংলা ব্যবহার করা হবে, সাংবিধানিক বাংলা ভাষা, এটা হবে সুষ্ঠু বাংলা আর পাঠযোগ্য বাংলা, যাতে ফাঁকি দেওয়ার কোনো, সংবিধানকে অপপ্রয়োগ করার কিংবা সংবিধানকে অপমানিত করার কোনো সুযোগ না থাকে। এর জন্য ভাষাটা হবে শুদ্ধ বাংলা এবং পাঠযোগ্য বাংলা। জাতীয় সংসদে নিশ্চিতভাবে ধরা যায় এখন থেকে বাংলা ভাষাতেই আইন প্রণীত হবে। প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলা ভাষায় মামলার রায় লিখতে। দু একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়, এসবই বাংলা ভাষার জন্য নতুন কাজ। এগুলো যদিও নতুন কাজ, কিন্তু আমরা দেখি যে জাতীয় সংসদে এখন থেকে বাংলা ভাষায় আইন প্রণীত হবে। আইন যদিও বাংলা ভাষায় প্রণীত হয়, কিন্তু আইনটা প্রয়োগ হয়, কিন্তু যখন আদালতে প্রয়োগ হয় তখন কিন্তু বিচারপতিরা ইংরেজি ভাষাতেই এটা প্রয়োগ করে থাকে। তো ভাষার প্রয়োগ, বাংলা ভাষার প্রয়োগ যদিও এখানে হয় না, কিন্তু বাংলা ভাষার জন্য সম্ভাবনা এই যে বাংলা ভাষার জন্য নতুন কোনো একটা কাজ হচ্ছে। বাংলা ভাষায় আইন লেখার জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাই বাংলা ভাষার জন্য নতুন কাজ। একেবারে আনকরা মানে নতুন, আনকরা কাজ বোধ হয় বলা চলে না। তবে এসব ক্ষেত্রে এমন সর্বাত্মক আত্মনিয়োগের দায়িত্ব আর কখনো ভাষার উপর এসে পড়েনি। এই যে এইসব ক্ষেত্রে সর্বাত্মক আত্মনিয়োগের দায়িত্ব আর কখনো ভাষার উপর এসে পড়েনি, এটাই বাংলা ভাষার জন্য সম্ভাবনা। কারণ বাংলা ভাষার উপর যেহেতু এক একটা দায়িত্ব পড়তেছে, প্রশাসনের দায়িত্ব পড়তেছে, আইন প্রণয়নের দায়িত্ব পড়তেছে, তার মানে বাংলা ভাষাটা সম্ভাবনাময় যে বাংলা ভাষায় পরবর্তীতে আইন প্রয়োগ হবে। এসব কাজে আবেগে, বাহুল্যে, শৈথল্যে, অস্পষ্টতার ভারে নুয়ে পড়ার কোনো অবকাশ নেই। নিটেল দেহ মানে হলো যে ফিট দেহ, একেবারে শক্ত সামর্থ্য দেহ, কর্মীর মতো ফিটফাট হয়ে উঠতে হবে। কোনো রকম সাহিত্য সৃষ্টি নয়, বাংলা ভাষা শুধুমাত্র সাহিত্য সৃষ্টি নয়, বাস্তব কর্মনিপুণতার হবে তার যোগ্যতার মাপকাঠি। যে শুধুমাত্র বাংলা ভাষা সাহিত্য রচনা করলে যে বাংলা ভাষার ব্যবহারটা সুষ্ঠু হবে, বাংলা ভাষা সম্ভাবনাময় হবে, এরকম না বিষয়টা। বাস্তব কর্মনিপুণতা মানে বাস্তবিক জীবনে আমরা যে ব্যবহার করব বাংলা ভাষাটা, এই ব্যবহারটা তার হবে বাংলা ভাষার যোগ্যতার মাপকাঠি। এখানে তার বলতে ভাষার যোগ্যতার মাপকাঠি বলতে হয়েছে, ভাষার মানে বাংলা ভাষার যোগ্যতার মাপকাঠি হবে বাস্তব কর্মনিপুণতা, শুধুমাত্র সাহিত্য সৃষ্টি নয়। আর দু ক্ষেত্রে বাক্য ও শব্দকে সবসময় ঠিক ওই রকম সোনার মতো ওজন করার দরকার না হলেও যথেষ্ট কর্মনিপুণ হতে হয়। যথেষ্ট কর্মনিপুণ হতে হবে তখনই যখন সেই দুইটা ক্ষেত্র হবে প্রশাসন আর উচ্চশিক্ষা। প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার মাধ্যম হতে হবে, মানে প্রধান মাধ্যম হতে হবে বাংলা। প্রশাসনের ভাষা যখন বাংলাদেশ সচিবালয় কিংবা বাংলাদেশের কোনো সরকারি অধিদপ্তর কিংবা কোনো মন্ত্রণালয় থেকে কোনো আদেশ আসে, কোনো বিজ্ঞপ্তি আসে, তখন কিন্তু এটা বাংলায় আসে। এই জন্য প্রশাসনের ভাষা সবসময়ই হয় বাংলা। আর উচ্চশিক্ষা বলতে আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার মাধ্যম বাংলা থাকলেও পরবর্তীতে যে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষা কিন্তু আবার ইংরেজিতে, মানে ভিন্ন ভাষায় আমরা উচ্চশিক্ষা নিতে হয়। কিন্তু উচ্চশিক্ষা যেটা প্রাইমারি পর্যন্ত তো আমাদের বাধ্যতামূলক শিক্ষা, এই পর্যন্ত বাংলা ভাষায় শিক্ষা, তারপরে মাধ্যমিকে আমরা বাংলাই শিখি। অনেক ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম কিংবা ইংলিশ ভার্সনে ওইখানে ইংলিশ শেখায়, ইংলিশে তাদের পড়ানো হয়। কিন্তু সাধারণ বাংলা মিডিয়ামে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, অর্থাৎ এইচএসসি পর্যন্ত বাংলা ভাষায় উচ্চশিক্ষাটা হয়। তো প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার মাধ্যম সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা। সব রকম জ্ঞান ধরে রাখতে হবে এবং ছাত্রদের কাছে পরিবেশন করতে হবে বাংলা ভাষায়। কারণ যদি বাংলা ভাষায় বাঙালির কাছে কোনো তথ্য পরিবেশন না করে, কোনো জিনিস না শেখায়, তাইলে জ্ঞান চর্চা হবে না। এর জন্য বাংলা ভাষায় পরিবেশন করতে হবে। সেই সব দুরূহ বিষয় বাংলা ভাষায় যেসব দুরূহ বিষয় বাংলা ভাষায় কখনো কিছু লেখা হয়নি, সেসব বিষয়েও। কারণ যখন দুরূহ বিষয়গুলো বাংলা ভাষায় লেখা হবে, তখন পণ্ডিতদের ভিতরে বাংলা ভাষা চর্চা বাড়বে। আর বাংলা ভাষা চর্চা যখন বাড়বে, তখন আরও বেশি বাংলা ভাষা প্রসারিত হবে, আরও বেশি ছড়ায় পড়বে। তখন কী হবে? বাংলা ভাষার সম্ভাবনা বাড়বে। শিক্ষণীয় সব বিষয়ের মাধ্যম হবে বাংলা। যদিও বিশেষজ্ঞ খ্যাতিনামা, এখানে বলা হয়েছে যদিও বিশেষজ্ঞ খ্যাতিনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিনই ইংরেজি ভাষায় পড়তে হবে। কারণ এই জিনিসটাই বললাম যে বিশ্ববিদ্যালয় জীবনের সব বিশেষজ্ঞ যে খ্যাতিনামা পণ্ডিতদের বই লেখা হয়, এই পণ্ডিতটা কিন্তু বাঙালি না, এই পণ্ডিতটা বাংলাদেশের না। এর জন্য ওই পণ্ডিতদের বই ওই পণ্ডিতদের ভাষায় পড়তে হয়। শিক্ষার এবং জ্ঞানের পরিপূর্ণতার জন্য এই জিনিসটা আমাদের করতে হবে। কারণ যদি আমরা ওই পণ্ডিতদের বই নিজের ভাষায় বাংলায় অনুবাদ করে পড়ি, তাহলে হয়তো জ্ঞানটা পরিপূর্ণ হবে না।
শুধু ইংরেজি ভাষা কেন, সকল উন্নত ভাষায় মানে এখানে শুধু লেখক শুধু ইংরেজির কথা বোঝায় নাই, যে কোনো উন্নত ভাষা যেগুলো মানুষ যে ভাষায় কথা বলে, যে কোনো উন্নত ভাষার মাধ্যম হবে ওই ভাষাটাই। কারণ জ্ঞানের এবং শিক্ষার পরিপূর্ণতার জন্য ওই ভাষাতেই ওইটা পড়তে হবে, অনুবাদ করে পড়া যাবে না। দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষারও আছে। এই পরিচয় 19 শতক থেকেই কম বেশি পাওয়া যাচ্ছে। 19 শতকের পর থেকে আমরা জানি যে বাঙালি ভাষা পণ্ডিত যারা আছে এদের অনেক বেশি বিকাশ হয়েছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় সহ বিভিন্ন বাঙালি পণ্ডিতের উদ্ভব হয়েছে। তো ওদের ওই সময় থেকেই বাংলা ভাষার যে দুরূহ বিষয়গুলো প্রকাশ করার ক্ষমতা আছে এই বিষয়টার কিন্তু ধারণা পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা পড়লে আমরা কিন্তু বুঝতে পারি যে দুরূহ বিষয়গুলো বাঙালির কাছে প্রকাশযোগ্য, বাংলা ভাষায় প্রকাশযোগ্য। সংবিধান, আইন এবং মামলার রায়, আমরা এতক্ষণ এগুলো বলে আসছি। সংবিধান, আদালতের আইন আর আদালতের মামলার রায়, প্রশাসনিক চিঠিপত্র যেটা আমরা বলছি, প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা সরকারি সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও প্রতিবেদন। আমরা একটু আগে পড়ে আসছি যে বাংলা ভাষার আর দুইটি ক্ষেত্রে, সংবিধান ছাড়াও আর দুইটি ক্ষেত্রে যেখানে বাংলা ভাষাকে শোনার মতো ভারী না হইতে হইলেও যথেষ্ট কর্মনিপুণ হইতে হবে, সেই দুইটা ক্ষেত্রের একটা কিন্তু প্রশাসনিক ক্ষেত্র। এই প্রশাসনিক চিঠিপত্র সরকারি আধা সরকারি সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও প্রতিবেদন। আর দ্বিতীয় ক্ষেত্রটা যেটা ছিল প্রশাসন ব্যতীত, দ্বিতীয় ক্ষেত্রটা হলো শিক্ষা। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষণীয় বিচিত্র প্রকার বিজ্ঞান এবং অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রন্থ, যন্ত্রবিদ্যা এবং অন্যান্য বাস্তব কাজের বিষয় সংক্রান্ত প্রকাশনা এগুলো সাহিত্য নয়, কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশের ক্ষমতাকে সম্প্রসারিত করে। যদিও এই সকল বিষয়, সংবিধান, মামলার রায়, প্রশাসনিক চিঠিপত্র, এই সকল বিষয় সাহিত্যের অংশ না, বাংলা সাহিত্যের অংশ না, কিন্তু ওরা কিন্তু বাংলা ভাষার যে ব্যবহারটা এটা কিন্তু সম্প্রসারিত করে। আর এই বাংলা ভাষার ব্যবহার যখন সম্প্রসারিত হবে তখন বাংলা সাহিত্যের কিন্তু সম্প্রসারিত হবে। তো এবং সাহিত্য সংস্কৃতির পটভূমি রচনা করে। বাংলা ভাষা এই যে প্রকাশের ক্ষমতাটা, এটা কিন্তু বেশি বাংলা ভাষা ও বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির পটভূমি রচনা করবে। পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই এই সম্ভাবনা অধিক প্রশস্ত, কেননা এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশে আমরা কি লক্ষ্য করি যে বাংলা ভাষার যে ব্যবহারটা এটা কিন্তু সকল বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী। আমরা সকল কাজে বাংলা ভাষা ব্যবহার করতে পারি, প্রশাসনিক, শিক্ষা, আইন, সংবিধান, সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারটা অপ্রতিদ্বন্দ্বী। জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক, জ্ঞান সংস্কৃতি, উচ্চশিক্ষার যে জ্ঞান এবং সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতখানি ইংরেজির প্রয়োজন, অর্থাৎ ভিন্ন ভাষার প্রয়োজন, তার অতিরিক্ত সকল কিছু ধারণ ও প্রকাশের দায়িত্ব নিতে হবে বাংলা ভাষাকে। এই জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতটুকু ইংরেজি আমাদের দরকার হয়, এতখানির বাইরে আমরা যতখানি প্রকাশ করতে পারি সম্পূর্ণটা কিন্তু বাংলাতে প্রকাশ করতে পারি। প্রক্ষান্তরে পশ্চিমবঙ্গে অনেকগুলো ক্ষেত্রে শুধু সর্বভারতীয় প্রয়োজনে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই যে বলছে বাংলা ভাষার সম্ভাবনা অধিক প্রশস্ত, এই কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গে অনেক ক্ষেত্রে শুধু সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজির ব্যবহার করতে হয়। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, যেহেতু ভারতের সব জায়গায় কিন্তু বাংলা ভাষা চলে না, বাংলা ভাষার ব্যবহার হয় না। এর জন্য সর্বভারতীয় প্রয়োজনে, অর্থাৎ ভারতের এক অংশের সাথে আরেক অংশের মিলনের জন্য, আরেক অংশের যোগাযোগ রক্ষার জন্য কিন্তু তাদের ইংরেজির উপর নির্ভর করতে হয়। তার জন্য সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজিকে সরানো যাবে না। এবং অনেক ক্ষেত্রে এই একই প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে, কারণ হিন্দুস্তান বা ভারতের ভাষাই হিন্দি, প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে। জ্ঞান ও সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে নয়, জ্ঞান সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে না, সর্বভারতীয় প্রয়োজনে, যাতে ভারতের এক অংশের মানুষ আরেক অংশের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এই জন্যই কিন্তু হিন্দিকে ওইখান থেকে সরানো যাবে না। জ্ঞান সংস্কৃতির প্রয়োজনে হিন্দিকে সরানো যাবে না এরকম না। বিষয়টা হলো সর্বভারতীয় যে প্রয়োজনটা, সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজির মতো হিন্দিকেও সরানো যাবে না। এই কারণে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল। এটা হলো বাংলা ভাষার সম্ভাবনা। অধিকন্তু ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম, বিশেষ করে সশস্ত্র সংগ্রামে যে বিপুল অভিজ্ঞতা বাঙালির হয়েছে, তাও একটি মহৎ সাহিত্যের রূপ পাওয়ার জন্য প্রতীক্ষা করছে। এটাও বাংলা ভাষার আরেকটা সম্ভাবনা, যে বাংলা ভাষা আরও প্রসার লাভ করবে। অপ্রতিরোধ্য প্রয়োজনের চাপেই বাংলা ভাষা এবং সংস্কৃতিকে বাংলাদেশে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা অপরিসীম। যে আমাদের যে অপ্রতিরোধ্য প্রয়োজন, বাংলা ভাষা সব ক্ষেত্রে ব্যবহারের যে প্রয়োজনটা,
এটার চাপে বাংলা ভাষা এবং সাহিত্য বাংলা ভাষায় সমৃদ্ধ হবে। পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলা ভাষা বাংলাদেশেই বেশি প্রসারিত হবে। যদিও পশ্চিমবঙ্গে বাংলা ভাষার প্রচলন আছে, কিন্তু বাংলাদেশেই বেশি সম্ভাবনাময়। এর কারণ কি? কারণ বাংলাদেশের প্রয়োজনটা অপ্রতিরোধ্য, একই সাথে বাংলাদেশে সর্বভারতীয় প্রয়োজনের মতো কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে জ্ঞান, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজি যতটুকু প্রয়োজন, এর বাইরে সকল কিছু আমরা বাংলায় প্রকাশ করতে পারি। এর জন্য বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা, এই রচনাটায় এইভাবেই লেখক প্রথমে সংকটের কথা বলছেন, কীভাবে আমাদের সংকটগুলো পার করে আসছি, তারপরে বাংলা ভাষার যে সম্ভাবনা আছে, বাংলা ভাষা কেন বাংলাদেশে বেশি সম্ভাবনাময় পশ্চিমবঙ্গ অপেক্ষা, এই বিষয়টা লেখক রচনার শেষে বলছেন। এর মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ প্রবন্ধটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই যে বাংলা ভাষার সম্ভাবনা কিভাবে আছে আর সংকটগুলো কোথায়। সংকটগুলো সমাধান করলেই আমাদের সম্ভাবনাগুলো উজ্জ্বল হয়ে উঠবে। তো এই ছিল এই প্রবন্ধটা, বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অনুশীলনের কিছু সমস্যা সমাধান করি। এটা 3.4.2 সমস্যা। বাংলা ভাষা সংকট সম্ভাবনার রচনায় কিছু প্রশ্ন। এগুলো হলো, প্রথম প্রশ্ন, 16 ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ? লেখকের কাছে কিন্তু লেখক রচনা শুরুতেই বলে দিয়েছিলেন, আমরা রচনাটা পড়ে এসেছি এর আগের লেকচারে। ওইখানে আমরা বলছি যে 16 ডিসেম্বর লেখকের কাছে দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণটা হলো যে এই দেশটায় স্বাধীন হয়েছিল কিন্তু 16 ডিসেম্বরে। 1971 সালের 16 ডিসেম্বর যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো এর জন্য প্রথমত এই দিনটা এই কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা প্রথম কারণ, যা বাংলাদেশের ইতিহাসে নিশ্চয়ই বিখ্যাত আর উজ্জ্বল দিন। আর দ্বিতীয়ত হলো, এই দিনেই 16 ডিসেম্বরে 1972 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশের যে সংবিধান, প্রথম সংবিধান, এই সংবিধানটা কার্যকর হয়েছে। আর কোনো রাষ্ট্রের সংবিধান, বাংলায় কোনো রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রথম সংবিধান বাংলাদেশে কার্যকর হয়েছে বাংলা ভাষায়। দ্বিতীয়ত, এই দিনে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়, যা ইতিহাসে প্রথম বাংলা ভাষায় রচিত একটি রাষ্ট্রের সংবিধান। তারপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন? আমরা এর আগের প্রশ্ন যে বলছি যে দ্বিতীয়ত যেই কারণটা ছিল বাংলা ভাষায় সংবিধান রচনা, এটা লেখকের কাছে গুরুত্বপূর্ণ কারণ বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কারণ ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। শুধুমাত্র রাজনৈতিক সংগ্রামের নয়, ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান। তাছাড়া বাংলা ভাষার বিশেষ গুণগত পরিণতি লাভের উদাহরণ হিসেবেও বাংলা ভাষা সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান হয়েছে শুধুমাত্র রাজনৈতিক সংগ্রাম নয়, ভাষা আন্দোলন যে রাজনৈতিক সংগ্রাম ছিল কিংবা বাংলাদেশের সংবিধান রচনা শুধুমাত্র রাজনৈতিক সংগ্রাম ছিল এরকম না, ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ। বাংলা ভাষা কিন্তু ভাষা আন্দোলনের একটা শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ, কারণ ভাষা আন্দোলনটা হয়েছিল বাংলা ভাষার জন্য। তাছাড়া বাংলা ভাষার বিশেষ গুণগত পরিণতি লাভের উদাহরণ, বাংলা ভাষার বিশেষ গুণগত পরিণতি লাভের বিষয়টা কি, যে বাংলা ভাষা কখন পরিণতি লাভ করে? বাংলাদেশের জন্য বাংলা ভাষায় যখন একটা রাষ্ট্রের সংবিধান রচনা হবে, একটা বাংলা ভাষাভাষী দেশের মানুষ যখন বাংলায় সংবিধান পাবে, তখন কিন্তু বাংলা ভাষার বিশেষ গুণগত পরিণতি লাভ করবে। আবার বাংলা ভাষায় যে সংবিধান রচিত হয়েছে, বাংলা ভাষার ওইখানে ব্যবহারটা ছিল সুস্পষ্ট, একেবারে অস্পষ্টতাবিহীন, সুন্দর একটা ব্যবহার। শব্দগুলো আমরা রচনায় পড়ছি, লেখক বলছেন যে শব্দগুলো শোনার মতো ওজন করে ব্যবহার করা হয়েছে, যাতে কোনো ভুলের অবকাশ না থাকে, যাতে সংবিধানটা অপপ্রয়োগ না ঘটে। ভাষার যদি ব্যবহার ভুল হয় তাহলে সংবিধান নিশ্চয়ই অপপ্রয়োগ ঘটবে। এর জন্য বাংলা ভাষার বিশেষ গুণগত পরিণতি মানে একেবারে সুষ্ঠু পরিণতি, যেটা যে গুণের কোনো ভুল নাই, লাভের উদাহরণ হিসেবে বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। পরে তৃতীয় প্রশ্ন হলো, বাংলাদেশের বাংলা ভাষা সমৃদ্ধি ও প্রসারের সম্ভাবনা বেশি কেন? এটা লেখক রচনার শেষে আমরা যখন বাংলা ভাষার সম্ভাবনার কথা বলছি, তখন আমরা এই বিষয়টা দেখছি যে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সম্ভাবনা বেশি, কারণ এই দেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতটুকু ইংরেজির প্রয়োজন, তার অতিরিক্ত সকল বিষয় ধারণ ও প্রকাশের দায়িত্ব বাংলা ভাষার উপর। বাংলা ভাষার জন্য জ্ঞান আর সংস্কৃতির বিকাশ কিংবা আদান প্রদান আর আন্তর্জাতিক সম্পর্কের জন্য আমরা জানি ইংরেজির প্রয়োজন হয়, কিন্তু এর বাইরে জ্ঞান আর সংস্কৃতির প্রয়োজন আর আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজন, এই প্রয়োজন বাইরে যতটুকু প্রয়োজন আছে বাংলাদেশে, সকল প্রয়োজনে কিন্তু বাংলা ভাষার অতিরিক্ত সকল বিষয় ধারণ ও প্রকাশের দায়িত্ব নিতে হয় বাংলা ভাষার।
বাংলা ভাষার উপর কিন্তু এই বাকি যত বিষয় আছে সকল বিষয় প্রকাশ আর ধারণ করার সকল দায়িত্ব কিন্তু বাংলা ভাষার উপর। তাই অপ্রতিরোধ্য প্রয়োজন বাংলাদেশেই। অপ্রতিরোধ্য প্রয়োজনের চাপেই বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি। তারপর লেখা নিয়ে মতামত। এখানে আমরা লেখকের কিছু মতামতকে আমরা বিশ্লেষণ করব যে লেখক এই মতামতটা কেন দিছে, কোন প্রেক্ষাপটে দিছে। তো প্রথমটা করে দেওয়া আছে যে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলা ভাষায় মামলার রায় লিখতে। এই লেখাটি 1973 সালের, কিন্তু বাংলা ভাষা সংকট সম্ভাবনা এই লেখাটা 1973-এর আমরা রচনা শুরুতে দেখছি, যখন আমরা লেখক পরিচিতির বিষয়টা দেখছি, কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক। আর দ্বিতীয়ত, বাংলা ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান, কারণ যে ভাষাকে সাংবিধানিক মর্যাদা দানের দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল তারই বিশেষ পরিণতি হিসেবে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। তারপরে তৃতীয় আরেকটা মতামত আমরা বিশ্লেষণ করতে পারি যে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশে বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল। আমরা এই বিষয়টা বারবার দেখছি, রচনায় দেখছি, আমাদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও দেখছি যে বাংলা ভাষা বাংলাদেশে অপ্রতিরোধ্য। জ্ঞান আর সংস্কৃতি এই দুইটা বিষয় আর আন্তর্জাতিক সম্পর্ক, এই তিনটা বিষয় ছাড়া যত বিষয় আছে বাংলাদেশে, প্রশাসনিক, রাজনৈতিক কিংবা সংবিধানের কথা বলি কিংবা আইনের কথা বলি, এই সকল বিষয়ে কিন্তু আমরা বাংলায় প্রকাশ করতে পারি, বাংলা ভাষার ব্যবহার করতে পারি। তাই জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতটুকু ইংরেজির প্রয়োজন, তার বাইরে সকল প্রয়োজনে বাংলা ভাষার ব্যবহার বাংলাদেশে অপ্রতিরোধ্য ও সম্ভাবনাময়। এর জন্য লেখক বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশে উজ্জ্বল বলছেন। তারপরে 3.4.4-এর লেখাটি কেন বিশ্লেষণমূলক লেখা, এই রচনার কিন্তু যেই অধ্যায়ের শিরোনাম, যে পরিচ্ছেদের শিরোনাম কিন্তু বাংলাদেশে লেখার শিরোনাম কিন্তু বিশ্লেষণমূলক লেখা। আমরা জানি বিশ্লেষণমূলক লেখায় কি হয়, তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়, তারপরে নির্দিষ্ট কোনো তথ্য লেখক পরিবেশন করেন। তো বাংলা ভাষা সংকট সম্ভাবনা এই বিষয়টা, এই রচনা শিরোনামের এই রচনাটা কেন বিশ্লেষণমূলক লেখা, এটা লেখক পরিচিতি সহ যে পাঠ পরিচিতি ছিল কিংবা বিশ্লেষণমূলক রচনার যে অংশটা ছিল তোমাদের বইয়ে, এই অংশের নিচের দিকে দেওয়া আছে বিশ্লেষণমূলক তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাই বিশ্লেষণমূলক রচনা। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করছেন, পরে নতুন তথ্য তৈরি করছেন। তথ্য বিশ্লেষণ প্রথমে, তারপরে নতুন তথ্য তৈরি। তো আমরা সংজ্ঞায় জানছি যে বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাই বিশ্লেষণমূলক রচনা। এর কারণে যখন নতুন তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য সংযোজন করছেন, তখন এটাকে আমরা বলতেছি বিশ্লেষণমূলক লেখা। যেমন এখানে উদাহরণ দিতে বলছে তোমাদের, উদাহরণ সহ। তো যেমন একটা উদাহরণ দেওয়া যায়, পাকিস্তান পর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। প্রথম বিষয় যে পাকিস্তান পর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে। দ্বিতীয়ত 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করছে। এবং তৃতীয়ত 1972 সালের 16 ডিসেম্বর জাতীয় সংসদে গৃহীত সংবিধান রচিত হয় বাংলা ভাষায়। এই তিনটা তথ্য আমরা আগের পাঠে জানছি যে তথ্য আর উপাত্তের পার্থক্যটা কি। যেহেতু এই তিনটা হইল উপাত্ত, এক একটা বিশ্লেষিত অংশ, এই তিনটা উপাত্ত একসাথে বিশ্লেষণ করে একটা তথ্য হয়েছে। এই তিনটা তথ্য আবার প্রাবন্ধিক যোগসূত্র করছেন, মানে আমরা জানি বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাই বিশ্লেষণমূলক লেখা। এর জন্য এই তিনটা তথ্য প্রাবন্ধিক যোগসূত্র করছেন, যোগসূত্র করে খুঁজে পেয়েছেন। যে বিষয়টা খুঁজে পেয়েছেন এটাই হইল নতুন তথ্য, এই তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য। এই নতুন তথ্যটা কিন্তু এটাই যে বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। এটা কিন্তু লেখকের তথ্য, এটা বিশ্লেষিত তথ্য। এর জন্যই আমরা এটাকে বলতেছি বিশ্লেষণমূলক লেখা। তার মতে ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষায় সংবিধান রচনার মধ্য দিয়ে। সুতরাং বলা যায় বাংলা ভাষা সংকট সম্ভাবনা রচনাটি বিশ্লেষণমূলক লেখা। সম্পূর্ণ লেখাটুকুই তোমাদের পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়েছে, কারণ পাঠ্য বইয়ে উত্তরটা দেওয়া আছে। তো এর জন্য বাংলা ভাষা সংকট সম্ভাবনা রচনাটিকে আমরা বিশ্লেষণমূলক লেখা বলতে পারি। এখানে একটা উদাহরণ দিতে পারি পাঠ্য বই থেকেই। তো এর মাধ্যমে আমাদের বিশ্লেষণমূলক লেখা অংশটা শেষ। ধন্যবাদ সবাইকে।